হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো, তোমরা জানো যে ভূপৃষ্ঠের ওপরে একটা পাতলা আস্তরণ দ্বারা গঠিত, অর্থাৎ ভূপৃষ্ঠের ওপর একটা পাতলা আস্তরণ রয়েছে যাকে বলা হয় মাটি। যে মাটির ওপরে বিভিন্ন উদ্ভিদ বড় হয়, সেখান থেকে খাদ্য সংগ্রহ করে, যেটা মানব জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেই মাটির একটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ মাটির ওপর থেকে নিচ পর্যন্ত যদি আমরা কতগুলো মাটির ওপরের পৃষ্ঠ থেকে একদম নিচ অব্দি কতগুলো স্তরে বিভক্ত, আলাদা আলাদা বৈশিষ্ট্যযুক্ত একটি একটি পৃথক ধর্মযুক্ত বিভিন্ন স্তরে বিভক্ত, সেই স্তরগুলো নিয়ে বা সেই স্তরগুলোকে একত্রে বলা হয় সয়েল পরিলেখ বা মৃত্তিকা পরিলেখ। আজ আমার আলোচ্য বিষয় হলো মৃত্তিকা পরিলেখ বা সয়েল প্রোফাইল। তাহলে চলো শুরু করা যাক। মৃত্তিকা পরিলেখ বা সয়েল প্রোফাইল কি? সয়েল প্রোফাইল জানার পূর্বে তোমাদের আগে জানতে হবে যে মৃত্তিকা স্তর কাকে বলে। স্তর, মৃত্তিকা স্তর কি, বা যাকে হরাইজন বলা হয়। এই মৃত্তিকা স্তর বা হরাইজন হলো যে আমরা যদি মাটির ওপর থেকে একদম নিচ অবধি, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে একদম আদি শিলা পর্যন্ত দেখি, তাহলে দেখা যায় কতগুলো আলাদা আলাদা বা ভিন্ন বৈশিষ্ট্য যুক্ত বা ভিন্ন ধর্মযুক্ত কতগুলো সুস্পষ্ট এবং সুসজ্জিত এক একটি বিভাজিত অংশ লক্ষ্য করা যায়। তাহলে পৃষ্ঠ থেকে একেবারে আদি শিলা পর্যন্ত যে এক একটি আলাদা আলাদা বৈশিষ্ট্য বা ধর্মযুক্ত, যে সুস্পষ্ট বিন্যাসযুক্ত একেবারে পাতলা যে আমাদের সুসজ্জিত একটি একটি অংশ রয়েছে, এই একটি একটি অংশকে বলা হয় মৃত্তিকা স্তর বা হরাইজন। মৃত্তিকা স্তর অনেক পাতলা হয়ে থাকে এবং সুসজ্জিত ভাবে থাকে, এবং এই ওপর থেকে পৃষ্ঠ থেকে একেবারে আদি শিলা পর্যন্ত, এখানে যদি আমি ভাবি যে এটা আদি শিলা, এই আদি শিলা পর্যন্ত সমগ্র যে বিভিন্ন স্তর, সেই স্তরগুলোকে একত্রে নিয়ে যেটি গঠিত হয় তাকে বলা হয় মৃত্তিকা পরিলেখ। মৃত্তিকা পরিলেখ। তাহলে মৃত্তিকা পরিলেখ হলো স্তরের সমষ্টি। মৃত্তিকা পরিলেখ হলো স্তরের সমষ্টি। কতগুলো ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত স্তর নিয়ে একটি মৃত্তিকা পরিলেখ বা ইংরেজিতে যাকে বলা হয় সয়েল প্রোফাইল তৈরি হয়। একটি আমরা কোনো অঞ্চলের মাটিকে যদি দেখি তাহলে দেখব সেই মাটি বিভিন্ন স্তরে বিভক্ত, অর্থাৎ সেই স্তরগুলো নিয়ে একটা একটা নির্দিষ্ট পরিলেখ তৈরি হয়েছে। এই পরিলেখগুলোর মধ্যে রয়েছে আদর্শ পরিলেখ। আদর্শ পরিলেখ, তোমরা নদীর ক্ষেত্রে আদর্শ নদী পড়েছো, যে নদী উচ্চ, মধ্য এবং নিম্ন এই তিনটে গতি স্পষ্ট লক্ষ্য করা যায় তাকে বলা হয় আদর্শ পরিলেখ। একই রকম যে মাটির ও, এ, বি, সি এবং ডি অথবা আর এই পাঁচটি স্তর সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় তাকে বলা হয় আদর্শ পরিলেখ। সমস্ত মাটির আদর্শ পরিলেখ লক্ষ্য করা যায় না, অর্থাৎ সমস্ত মাটির পর্জল, ল্যাটেরাইট, চার্নোজেন সমস্ত মাটির কিন্তু এই পাঁচটি স্তর সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় না। পর্জল মাটির সাধারণত আদর্শ পরিলেখ লক্ষ্য করা যায়। অর্থাৎ আদর্শ পরিলেখ কি? আদর্শ পরিলেখ হলো যে মাটির এই যে একটি একটি পৃথক স্তর, অর্থাৎ ও, এ, বি, সি এবং ডি, এই পাঁচটি স্তর যদি সুস্পষ্টভাবে কোনো মৃত্তিকার লক্ষ্য করা যায় তখন তাকে বলা হয় আদর্শ পরিলেখ। এখন এই আদর্শ পরিলেখ যে বিভিন্ন স্তরের সমন্বয়ে গঠিত, যে আমরা এই ছবিটা যদি লক্ষ্য করি বা চিত্রটা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এই যে আমি সয়েল প্রোফাইল অঙ্কন করেছি, এই যে পৃষ্ঠ যেখানে বিভিন্ন গাছপালা রয়েছে, এই পৃষ্ঠ থেকে একেবারে নিচের অংশ আদি শিলাস্তর পর্যন্ত কতগুলো আলাদা আলাদা স্তর রয়েছে। যেমন সর্ব উপরে রয়েছে ও স্তর, অর্থাৎ মৃত্তিকার সব থেকে ওপরের স্তর হলো ও স্তর, যাকে আমরা বলতে পারি এটি বিভিন্ন জৈব পদার্থ দ্বারা গঠিত। বিভিন্ন
উদ্ভিদের পাতা বা উদ্ভিদের দেহাংশ বা প্রাণীর মৃতদেহ সঞ্চিত হয়ে বিভিন্ন জৈব পদার্থ এই স্তরের উপর সঞ্চিত হয়। তার জন্য ও স্তরকে বলা হয় জৈব স্তর। ও স্তরকে বলা হয় কি? জৈব স্তর। এটি মাটির সর্ব উপরে রয়েছে এবং এটি অবিয়োজিত এবং অর্ধবিয়োজিত জৈব পদার্থ দ্বারা গঠিত। এটি অবিয়োজিত এবং অর্ধবিয়োজিত জৈব পদার্থ দ্বারা গঠিত। জৈব পদার্থ দ্বারা গঠিত। এই স্তরটি সাধারণত হিউমাস সমৃদ্ধ। এই জৈব স্তর সাধারণত হিউমাস সমৃদ্ধ। একে কি বলা হয়? জৈব স্তর। এই যে ও স্তর যদি একেবারে মৃত্তিকার উপরের পৃষ্ঠে রয়েছে, এই ও স্তরকে আবার তিনটি ভাগে বিভক্ত করা যায়, অর্থাৎ এর তিনটি উপবিভাগ রয়েছে, O1, O2, O3, বা O1 কে বলা হয় A0, O2 কে বলা হয় A00, O3 কে বলা হয় A0। এই তিনটি উপস্তর আবার রয়েছে আমাদের ও স্তরের বা জৈব স্তরের। আমাদের এই যে ও স্তরের কথা বললাম, এই ও স্তরের তিনটি উপস্তর O1। এই O1 হচ্ছে সব থেকে উপরের স্তর। মৃত্তিকার সব থেকে উপরে রয়েছে কে? O1 স্তর। এই স্তরকে বলা হয়, এই O1 স্তরকে বলা হয় লিট্টার স্তর বা এল স্তর। মৃত্তিকার একেবারে উপরে যে O1 স্তর রয়েছে তাকে বলা হয় লিট্টার স্তর বা এল স্তর। আবার O2 স্তরকে বলা হয় ফার্মেন্টেড স্তর বা সংক্ষেপে এফ স্তরও বলা হয়। এবং সর্বশেষ যে রয়েছে আমাদের জৈব স্তরের সর্বনিচের যে স্তর, যাকে বলা হয় O3 স্তর, এই O3 স্তরকে বলা হয় হিউমিফাইড স্তর বা এইচ স্তর। তাহলে O1 স্তরকে বলা হয় লিট্টার বা এল স্তর, O2 স্তরকে বলা হয় ফার্মেন্টেড স্তর বা এফ স্তর, এবং O3 স্তরকে বলা হয় হিউমিফাইড স্তর বা এইচ স্তর। আবার এই O3 স্তর যদি সরল বর্গীয় অরণ্য অঞ্চলে, অর্থাৎ সরল বর্গীয় অরণ্য অঞ্চলে মৃত্তিকার এই O3 স্তরকে ডাফ বলা হয়। ডাফ। সরল বর্গীয় অরণ্য অঞ্চলে মৃত্তিকার উপরের স্তরকে কি বলা হয়? ডাফ। এবং পর্ণমোচী অরণ্য অঞ্চলে এই O3 স্তরকে বলা হয় মাল। তাহলে এই হচ্ছে আমাদের মৃত্তিকার ও স্তর, যেটি O1, O2 এবং O3 নিয়ে গঠিত, এবং সরল বর্গীয় অরণ্য অঞ্চলে এই O3 স্তরকে বলা হয় ডাফ, এবং পর্ণমোচী অরণ্য অঞ্চলে O3 কে বলা হয় মাল। ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের মৃত্তিকার ও স্তর। এরপর আমরা দেখব দ্বিতীয় নাম্বার যে স্তর রয়েছে সেটা হলো এ স্তর। দ্বিতীয় নাম্বার যে স্তর রয়েছে তা হলো এ স্তর। এখন কথা হলো, তোমরা জানো যে বা দেখতে পাচ্ছ যে ও এবং বি, এই ও এবং বি স্তরের মাঝে রয়েছে, ও এবং বি স্তরের মাঝে যে প্রথম খনিজ স্তর তাকে বলা হয় এ স্তর। প্রথম যে খনিজ স্তর তাকে বলা হয় এ স্তর। কারণ আমাদের তিনটে গুরুত্বপূর্ণ স্তর হলো খনিজ স্তর, হলো এ, বি এবং সি। এই তিনটেকে বলা হয় খনিজ স্তর। তাহলে খনিজ স্তরের মধ্যে প্রথম হলো কে? এ স্তর। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ হলো
এই বিভিন্ন খনিজ পদার্থ এই স্তরে উৎপন্ন হয়, হিউমাস জারিত হয়ে এই স্তরের মধ্যে বিভিন্ন খনিজ পদার্থ উৎপন্ন হয়। সেই উৎপন্ন পদার্থ এলুভিয়েশন প্রক্রিয়ায় নিচের স্তরে স্থানান্তরিত হয়। এলুভিয়েশন প্রক্রিয়ায় নিচের স্তরে স্থানান্তরিত হয়। অর্থাৎ এলুভিয়েশন হলো মৃত্তিকার একটি গুরুত্বপূর্ণ মৌলিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে এই এ স্তরের পদার্থ বি স্তরে স্থানান্তরিত হয়, তাকে বলা হয় এলুভিয়েশন প্রক্রিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এলুভিয়েশন প্রক্রিয়া এটা এ স্তরে কার্যকর হয়, তাই এ স্তরকে বলা হয় এলুভিয়াল স্তর। এ স্তরকে বলা হয় এলুভিয়াল স্তর। যেহেতু এই স্তর থেকে বিভিন্ন খনিজ পদার্থ বৃষ্টির জলের দ্বারা দ্রবীভূত হয়ে বা ভাসমান অবস্থায় নিচের স্তরে চলে আসছে, তাহলে এই স্তর অনেকটা অম্লধর্মী হয়ে যায়। অম্লধর্মী, এই স্তর অনেকটা কি অম্লধর্মী হয়ে যায়। ঠিক আছে, এই যে এ স্তর, এই এ স্তরের আবার তিনটে উপস্তর রয়েছে। এ স্তরের উপস্তর কটি রয়েছে? তিনটি, A1, A2, A3। দেখো A1 হলো একদম যেটা ও এবং এ স্তরের সীমানা হিসাবে কাজ করছে, যেটা ও স্তরের একদম জাস্ট নিচে অবস্থিত A1। তার জন্য এই এ স্তরের মধ্যেও কিছু কিছু হিউমাস গঠিত পদার্থ এখানে লক্ষ্য করা যায়। তাই আবার এই A1 স্তরকে হিউমাস স্তর বলা হয়। হিউমাস স্তর, A1 স্তরকে হিউমাস স্তর বলা হয়। এবং দ্বিতীয় নাম্বার যে স্তর রয়েছে সেটা হলো A2। এই A2 হলো প্রকৃত এ স্তর। এটাই হলো প্রকৃত এ স্তর, যেটা এ স্তরের সম্পূর্ণ বৈশিষ্ট্য ধারণ করে, সেটা হলো এই A2। তাই এই A2টাকে বলা হয় এলুভিয়াল স্তর। এবং A2-র নিচে রয়েছে A3, যেটা আবার বি এবং এ স্তরের সীমান্ত হিসাবে কাজ করে। বি এবং এ স্তরের সীমান্ত স্তর। এই A3 স্তরে দুজনের বৈশিষ্ট্যই লক্ষ্য করা যায়, অর্থাৎ এ এবং বি উভয় স্তরেই বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, কিন্তু এ স্তরের সঙ্গে বেশি সাদৃশ্য লক্ষ্য করা যায়। তাহলে এই হলো আমাদের মৃত্তিকার প্রথম গুরুত্বপূর্ণ খনিজ স্তর, যাকে বলা হয় কি এ স্তর। এবং তৃতীয় নাম্বার যে স্তর রয়েছে সেটা হলো কি আমাদের বি স্তর। মৃত্তিকার দ্বিতীয় গুরুত্বপূর্ণ খনিজ স্তর এটি, যেটি কার মাঝে রয়েছে? ছবি দেখলেই তোমরা বুঝতে পারবে। যেমন এ এবং সি, এই যে দুটো স্তর, এদের দুজনের মাঝে রয়েছে কে? বি স্তর। অর্থাৎ বি স্তরের অবস্থান যদি বলা হয়, তাহলে দেখা যায় যে এ এবং সি স্তরের মাঝে যে খনিজ স্তর রয়েছে তাকে বলা হয় বি স্তর। অর্থাৎ এ এবং সি স্তরের মাঝে রয়েছে। 3 নম্বর আমরা বলতে পারি, এই যে দেখো, এই যে এ স্তরের পদার্থগুলো এসে যখন বি স্তরে সঞ্চিত হয় বা জমা হয়, তাকে বলা হয় ইলুভিয়েশন। তোমরা মৌলিক প্রক্রিয়ার কথা যারা পড়েছো, যে মৃত্তিকা সৃষ্টির 4টি যে গুরুত্বপূর্ণ মৌলিক প্রক্রিয়া ছিল, তার মধ্যে দুটো উল্লেখযোগ্য হলো এলুভিয়েশন এবং ইলুভিয়েশন। এলুভিয়েশন কি? আমি বললাম যে এ স্তরের পদার্থগুলো যে প্রক্রিয়ার মাধ্যমে বি স্তরে নেমে আসে তাকে বলা হয় এলুভিয়েশন। এবং এই বি স্তরে এখানে এসে পদার্থগুলো সঞ্চিত হয়। এই সঞ্চিত হওয়াকে বলা হয় ইলুভিয়েশন। তার জন্য আমাদের বি স্তরে ইলুভিয়েশন প্রক্রিয়া কার্যকর হওয়ায় বি স্তরকে বলা হয়
ইলুভিয়াল স্তর, বি স্তরকে বলা হয় ইলুভিয়াল স্তর। ক্লিয়ার? তাহলে বি স্তরকে বলা হয় কি? ইলুভিয়াল স্তর। তোমরা দেখতে পেলে যে এ স্তরের বিভিন্ন খনিজ পদার্থ বি স্তরে চলে আসছে, তার ফলে এই স্তরে খনিজ পদার্থের পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ এখানে অনেক পুষ্টি মৌল লক্ষ্য করা যায়। তাই এই স্তরকে পুষ্টি মৌলের ভান্ডার বলা হয়, পুষ্টি মৌলের ভান্ডার বলা হয়। পরীক্ষার প্রশ্ন পড়তে পারে যে কোন স্তরকে পুষ্টি মৌলের ভান্ডার বলে? অবশ্যই বি স্তর। এবং তোমরা যদি পর্জল মাটিকে লক্ষ্য করো তাহলে এই বি স্তরের মধ্যে পর্জল মাটিতে হার্ড প্যান সৃষ্টি লাভ করে কোন মাটিতে? পর্জল মাটিতে। অর্থাৎ আমাদের পর্জল মাটির বি স্তরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করা যায়, সেটা হলো কি? হার্ড প্যান। তাহলে এই ছিল আমাদের বি স্তরের বৈশিষ্ট্য। এই বি স্তরকে আবার তিনটে ভাগে ভাগ করা যায়, অর্থাৎ এর তিনটে উপস্তর রয়েছে। উপস্তর B1, B2, B3। দেখো এই B1 যে স্তর, এই B1 স্তরের সঙ্গে কিন্তু এ স্তরের কিছু মিল রয়েছে। অর্থাৎ এই B1 এবং এ এই দুজনের সীমান্ত হিসেবে কাজ করলেও এটিতে কিন্তু বি এর বৈশিষ্ট্য প্রাধান্য লাভ করে। তাহলে এই B1 স্তর হলো এ এবং বি স্তরের সীমান্ত স্তর। B2 স্তর হলো B2 স্তর হলো প্রকৃত বি স্তর, প্রকৃত বি স্তর, বা এটাকে তুমি বলতে পারো ইলুভিয়াল স্তর। এটাই হচ্ছে প্রকৃত ইলুভিয়াল স্তর। একই রকম বি স্তরের সর্বশেষে রয়েছে সি স্তর, যেটি সি এবং বি এর সীমান্ত স্তর হিসেবে কাজ করে, সেটি হলো B3 স্তর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মৃত্তিকার প্রত্যেকটি স্তর আলাদা আলাদা বৈশিষ্ট্য যুক্ত প্রত্যেকটি স্তর। এবং এ ও এ বি ও বি এর নিচে যে স্তর রয়েছে তা তোমরা দেখতে পাচ্ছ যে চিত্রে রয়েছে ও এবং ও এ বি এর নিচে রয়েছে কি স্তর? 4 নম্বর যে গুরুত্বপূর্ণ স্তর তা হলো কি? সি স্তর। সি স্তর। দেখো এই সি স্তর হচ্ছে, এই সি স্তরের নিচে রয়েছে আদি শিলা স্তর। এই সি স্তর হলো আদি শিলার চূর্ণ বিচূর্ণ বা বিয়োজিত অংশ। সি স্তর হলো আদি শিলার চূর্ণ বিচূর্ণ, সেটা হতে পারে আংশিক চূর্ণ বিচূর্ণ বা সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ অংশ। অর্থাৎ সি স্তর হচ্ছে কি? যেটি অবস্থান করে বি এবং ডি স্তরের মাঝে। এটি আংশিক চূর্ণ বিচূর্ণ আদি শিলা, আংশিক চূর্ণ বিচূর্ণ আদি শিলা ও খনিজ কণা দ্বারা গঠিত। এই যে সি স্তর, এই সি স্তর এ বি এর তুলনায় অনেকটা পাতলা, অর্থাৎ এদের তুলনায় এটা অনেকটা অগভীর, অর্থাৎ এটি অগভীর স্তর, মানে এর পুরুত্ব বেশি হয় না। এবং এরা এ স্তর এবং বি স্তরে যেমন তিনটে উপবিভাগ রয়েছে, এই স্তরের উপস্তর দুটি, এটি হলো C1 আর এটি হলো C2। এই C1 সম্পূর্ণ বিয়োজিত বা বিচূর্ণীভূত শিলা দ্বারা গঠিত। এই C1 সম্পূর্ণ বিচূর্ণীভূত বা বিয়োজিত শিলা দ্বারা গঠিত, কিন্তু C2 এটি আংশিক বিচূর্ণীভূত বা বিয়োজিত শিলা দ্বারা গঠিত। এটি জাস্ট আদি শিলা ভেঙে তৈরি হয়েছে, তাই এটি আংশিক বা অর্ধ বিয়োজিত শিলাচূর্ণ বা খনিজ কণা দ্বারা গঠিত। এবং C1 যেটা কিন্তু বি স্তরের কাছাকাছি রয়েছে, তাই এটি কিন্তু সম্পূর্ণ বিয়োজিত বা বিচূর্ণীভূত খনিজ বা শিলা কণা দ্বারা গঠিত। এবং এটা হচ্ছে আমাদের খনিজ যে
স্তর তার সর্বনিচের স্তর যে সি স্তর, আমাদের এ বি এবং সি যে তিনটে গুরুত্বপূর্ণ খনিজ স্তর তার সর্বনিচে রয়েছে কি সি স্তর। ঠিক আছে, এরপর আমাদের সর্বশেষ যে মৃত্তিকা স্তর রয়েছে তা হলো সর্বশেষ যে মৃত্তিকা স্তর রয়েছে 5 নম্বর, যাকে ডি বা আর স্তর বলা হয়। ডি বা আর স্তর, এই ডি বা আর স্তর হলো, এটা হলো মৃত্তিকার আদি শিলা স্তর, যেটা এখনো বিয়োজিত বা চূর্ণ বিচূর্ণ হয়নি এবং যেখান থেকেই এই মৃত্তিকার স্তরগুলো তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে। এই যে সর্বনিচের যে অংশ তাকে বলা হয় ডি স্তর। এটাকে ইউরোপে 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 বলা হয় ডি স্তর। যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে এটাকে বলা হয় আর স্তর। অর্থাৎ এই যে আদি শিলা এটা ইউরোপে বলা হয় ডি এবং যুক্তরাষ্ট্রে বলা হয় কি আর স্তর, যেটা এখনো বিয়োজিত বা বিচূর্ণীভূত হয়নি এবং যেখান থেকেই অর্থাৎ এর বৈশিষ্ট্য আদি শিলা যেমন প্রকৃতির হয় তার উপরের মৃত্তিকা স্তর তার উপর অনেকটা নির্ভর করে, কারণ এই আদি শিলাই চূর্ণ বিচূর্ণ হয়ে বিভিন্ন মৃত্তিকা স্তরে পরিণত হয়। অর্থাৎ আমাদের এই ছিল মৃত্তিকা পরিলেখের বিভিন্ন স্তর। অর্থাৎ একটা আদর্শ মৃত্তিকা পরিলেখের যে ও এ বি সি এবং ডি স্তর লক্ষ্য করা যায়, এই প্রত্যেকটি স্তর আলাদা আলাদা বৈশিষ্ট্য যুক্ত এবং ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য যুক্ত। এই হচ্ছে আমাদের মৃত্তিকা পরিলেখ বা সয়েল প্রোফাইল। তোমাদের যারা 11 সেকেন্ড সেমিস্টারে পড়ছো তাদের একটি বড় প্রশ্ন করতে পারে যে একটি আদর্শ মৃত্তিকা পরিলেখের বর্ণনা দাও, একটি আদর্শ মৃত্তিকা পরিলেখের বর্ণনা দাও। তখন তোমাদের এই 5টি স্তর সম্পর্কে সুন্দরভাবে বর্ণনা দিতে হবে এবং এই চিত্রটা অঙ্কন করে দেখিয়ে দিতে হবে। ঠিক আছে, এরপর এই মৃত্তিকা পরিলেখের সঙ্গে সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো রয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি। যেমন প্রথম দেখো, একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কর্তিত পরিলেখ। কর্তিত পরিলেখ, এই কর্তিত পরিলেখ কি? কর্তিত পরিলেখ হলো আমাদের মৃত্তিকায় এই যে ও এ বি সি এই ডি যে স্তর লক্ষ্য করা যাচ্ছে, কোনো কারণে যদি মৃত্তিকার উপরের ও এবং বি স্তর ক্ষয়প্রাপ্ত, ও এবং এ স্তর ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়ে নিচের বি শিলা স্তর বাইরে উন্মুক্ত হয়ে আছে, অর্থাৎ সেই পরিলেখের উপরের ও এবং এ দুটো স্তর সম্পূর্ণ অপসারিত হয়ে গেছে এবং নিচের বি শিলা স্তর বাইরে বেরিয়ে এসেছে, তখন সেই পরিলেখকে বলা হয় কর্তিত পরিলেখ। এটা এমনও হতে পারে এ এবং বি স্তরও সম্পূর্ণ অপসারিত হয়ে যেতে পারে এবং সি স্তর পর্যন্ত বাইরে উন্মুক্ত হতে পারে, তখন সেই পরিলেখগুলোকে বলা হয় কি পরিলেখ? কর্তিত পরিলেখ। অর্থাৎ যে মৃত্তিকা পরিলেখের উপরের এ অথবা এ বি দুটো স্তরেই অপসারিত হয়ে নিচের শিলা স্তর বা নিচের স্তর বাইরে বেরিয়ে অবস্থান করে, তখন তাকে বলা হয় কি কর্তিত পরিলেখ। ক্লিয়ার? এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো খনিজ স্তর। খনিজ স্তর, খনিজ স্তর কি? খনিজ স্তর হলো আমাদের মৃত্তিকার এই যে 5টা স্তর রয়েছে এর মধ্যে এ বি এবং সি, অর্থাৎ এ বি এবং সি এই তিনটি স্তরকে একত্রে বলা হয় মৃত্তিকার খনিজ স্তর। একত্রে বলা হয় খনিজ স্তর, অর্থাৎ এ বি এবং সি এই তিনটে স্তরকে বলা হয় খনিজ স্তর। আবার যে মাটির অর্থাৎ পরিণত মাটির এই এ বি এবং সি এই তিনটি স্তর থাকে। পরিণত মাটির সাধারণত এ বি এবং সি এই তিনটি স্তর থাকে, আর অপরিণত মাটির এই তিনটি স্তর থাকে না। আবার একটা কারণ আছে পরিণত অপরিণত মাটির
যে পরিণত মাটির ক্ষেত্রে মাটি গঠনের যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ কার্যকর হয় এবং অপরিণত মাটির ক্ষেত্রে কিন্তু সেগুলো সম্পূর্ণ কার্যকর হয় না। আর পরিণত মাটির এই তিনটে স্তর লক্ষ্য করা যায়, এ, বি এবং সি, আর অপরিণত মাটির এই তিনটে স্তর লক্ষ্য করা যায় না। নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটা হলো সোলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সোলাম, সোলাম কি? সোলাম হলো মৃত্তিকার এ এবং বি, মৃত্তিকার এ এবং বি, এই এ এবং বি স্তরকে একত্রে, মৃত্তিকার এ এবং বি স্তরকে একত্রে সোলাম বলা হয়। মৃত্তিকার এ এবং বি স্তরকে একত্রে কি বলা হয়? এই এ এবং বি স্তরকে একত্রে বলা হয় কি? সোলাম। ক্লিয়ার? এরপর দেখো আমাদের আর দুটো যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তাহলে আমরা আলোচনা করলাম কর্তিত পরিলেখ, খনিজ স্তর, পরিণত মাটি, অপরিণত মাটি এবং সোলাম। আর যে দুটো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তা হলো যে টপ সয়েল, টপ সয়েল, পরীক্ষার প্রশ্ন পড়তে পারে টপ সয়েল কি? টপ সয়েল হলো একদম উপরের অংশ, মৃত্তিকা পরিলেখের উপরের অংশ, অর্থাৎ মৃত্তিকা পরিলেখের ও এবং এ, ও এবং এ, এই যে দুটো স্তর নিয়ে যে অংশ, অর্থাৎ মৃত্তিকা পরিলেখের ও এবং এ স্তরকে বলা হয় টপ সয়েল। এবং তার নিচে যে রয়েছে সাব সয়েল, তার পরের প্রশ্ন সাব সয়েল, মৃত্তিকা পরিলেখের এই যে বি স্তর, এই যে বি স্তর, এই বি স্তরকে বলা হয় সাব সয়েল, সাব সয়েল। তাহলে দেখতে পাচ্ছি যে মৃত্তিকা পরিলেখের ও এবং এ, এই যে দুটো স্তর, এদেরকে একত্রে বলা হয় টপ সয়েল, এবং ও এবং এ স্তরের নিচে যে রয়েছে বি স্তর তাকে বলা হয় সাব সয়েল বা অন্ত মৃত্তিকা স্তর, অন্ত মৃত্তিকা স্তর। তাহলে এই ছিল আমাদের সম্পূর্ণ মৃত্তিকা পরিলেখ কি এবং তার সম্পর্কিত বিভিন্ন বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও। আর তোমরা যদি কোনো বিষয়ের বা ভূগোলের কোনো টপিকের ওপর ভিডিও চাও তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্টে লিখে জানাও। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।